নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার আরও একটি নতুন পর্ব নিয়ে। সকাল 8টা নাগাদ চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। ধরে নিয়েছি 8:15 লক্ষ্মীকান্তপুর লোকাল। আজ আমার গন্তব্য দক্ষিণ 24 পরগনার দুটি অতি প্রাচীন এবং সমৃদ্ধশালী অথচ অখ্যাত প্রায় অজানা গ্রাম ধোসা এবং তিলপি। তিলপি বা ধোসায় কিন্তু সরাসরি ট্রেন যায় না। আমি এই ট্রেনে যাব গোচরণ অবধি। সেখান থেকে অটো ধরে আমায় যেতে হবে ধোসা বা ধোসা হাট। ধোসা এবং তার পাশের গ্রাম তিলপি পশ্চিমবঙ্গের একটি প্রত্নস্থল। পিয়ালী নদীর তীরে এই গ্রাম দুটিতেই অনুসন্ধান এবং সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে প্রায় 2200 বছরেরও প্রাচীন প্রত্নসামগ্রী এবং গুপ্ত যুগ আমলের একটি বৌদ্ধ স্তূপের অবশেষ। প্রত্নস্থলে বিভিন্ন সময়ে খনন কার্যে প্রাপ্ত প্রত্নসামগ্রী তিলপি ধোসার প্রাচীনত্ব ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব প্রমাণ করে। এখান থেকে পাওয়া বিভিন্ন সামগ্রীর প্রধান অংশ কলকাতার আশুতোষ সংগ্রহশালা এবং রাজ্য প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত রয়েছে। বিখ্যাত চীনা বৌদ্ধ সন্ন্যাসী ফাই হিয়েন তিলপি ধোসার আশেপাশে একটি বৃহৎ স্তূপ পরিদর্শন করার কথা উল্লেখ করেছিলেন, যা মোটামুটি ধোসা গ্রামের অবস্থানের সঙ্গে মিলে যায় এবং এখানে প্রচুর পরিমাণে পোড়ামাটির ইট মেলে, যা একটি বড় সুনির্মিত কাঠামোর উপস্থিতি প্রমাণ করে। শুধু তাই নয়, পিয়ালী নদীর ধারে সবুজ সুন্দর এই গ্রামটির প্রাকৃতিক শোভাও অতুলনীয়। সেই সব দেখতেই আজ আমার তিলপি ধোসা অভিযান। তবে ধোসা গ্রামে বিখ্যাত খাবার ধোসা কি মেলে, সেটা অবশ্য আমায় গিয়েই দেখতে হবে। কথা বলতে বলতেই চলে এসেছি গোচরণ স্টেশনে। এবারে এখানেই নামবো আমি। প্ল্যাটফর্মে নেমেই চোখ জুড়িয়ে গেল। সবুজ পরিবেশে দিঘির পাড়ে এই প্ল্যাটফর্ম। এখানে একটু দাঁড়ালাম। এবারে এই প্ল্যাটফর্মের পিছন দিকে অর্থাৎ শিয়ালদহের দিকে একটু এগিয়ে এলাম। এখানেই আছে প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পথ। এখান থেকে বেরিয়ে ধরে নেব ধোসা যাওয়ার অটোরিকশা। স্টেশনের পূর্ব দিক থেকে ধরে নিয়েছি অটো। এখান থেকে ধোসা এই মিনিট 20 মতো সময় লাগে অটোতে। ভাড়া 25 টাকা। তবে এই যাওয়ার পথটি চমৎকার। নানান ধরনের সবুজে ভরা গ্রাম্য জীবনের ভিতর দিয়ে চলেছে আমার অটোরিকশা। যাত্রাপথটাই তো প্রাথমিকভাবে মনে ভালো লাগা আনে। ধোসা গ্রামে ঢোকবার ঠিক মুখটাতে আমি নেমে গেলাম অটো থেকে। এখান থেকে সামান্য ভিতরেই আছে বনবিবির মন্দির। বড় রাস্তার পাশেই সেই মন্দিরের প্রবেশ তোরণ। ঢুকে পড়লাম সেই তোরণের ভিতর দিয়ে। একদিকে সবুজ ধানক্ষেত, অপরদিকে জল টলটলে দিঘি। কি সুন্দর পরিবেশ। ওই তো দেখা যাচ্ছে মন্দিরটি। সুন্দরবন এবং লাগোয়া অঞ্চলের মানুষের কাছে বনবিবি অন্যতম প্রধান উপাস্য দেবতা। হিন্দু মুসলমান সহ নানান ধর্মের মানুষজন বনবিবির পুজো করেন। বাংলার আদি দেবী সম্প্রীতির দেবী এই বনবিবি। সবুজের মাঝে এমন সুন্দর পরিবেশেই তো অরণ্যের দেবীর মন্দির হওয়া উচিত। নিরিবিলি ফাঁকা জায়গা। স্থানীয়রা অনেকেই বসে আছেন দেখলাম এখানে।
বনবিবি মন্দিরের পিছনের দিকে গেলাম একটু। এপাশে এসে মনটা ভালো হয়ে গেল একটা অন্য কারণে। এই যে দেখুন, কাদা মেখে মাঠের মাঝে ফুটবল খেলায় মেতেছে কিশোরের দল। এক লহমায় যেন নিজের ছেলেবেলায় ফিরে গেলাম। আমরাও কৈশোরে এমন কাদা মেখে ফুটবল খেলে তারপরে পুকুরে খুব ঝাপাঝাপি করে শেষে বাড়ি ফিরতাম। আমার ছেলে, ভাগ্নে, ভাইপোর মতো শহুরে প্রজন্ম এই মজা আর স্বাদই পেল না। মন্দিরের পিছন দিকে আদিগন্ত বিস্তৃত মাঠ, চোখ ভালো করে দেয়া সবুজ। এবারে এখান থেকে বেরোবো, যাব ধোসা হাটের দিকে। চলে এসেছি ধোসা বাজারে। ঠিক করলাম ধোসা দেখার আগে বরং পাশের গ্রাম তিলপি থেকেই ঘুরে আসা যাক। এখান থেকে এবার তাই ধরে নেব তিলপি যাওয়ার টোটো। ধরে নিয়েছি টোটো। তিলপি গ্রামে যেতে মিনিট 15 সময় লাগবে। আমার সঙ্গে টোটোতে সহযাত্রী এইসব খুদেরা, ওদের সঙ্গে গল্প করতে করতে চলেছি আমি। ওদের গ্রাম 2000 বছরেরও বেশি পুরনো, শুনে তো হাঁ সকলে। বড় রাস্তা ছেড়ে ধরে নিয়েছি আমরা তিলপি গ্রামের পথ। সরু ভাঙাচোরা ঢালাই রাস্তা ধরে চলেছে আমাদের টোটো। তবে চারপাশের গ্রাম্য দৃশ্যাবলী চোখে আরাম আনে। তিলপি বড় মসজিদের কাছে এই প্রত্নক্ষেত্র। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম তিলপি প্রত্নক্ষেত্র এলাকায়। না, এখানে এসে কিছুই বোঝার উপায় নেই। স্থানীয়রাই আমায় দেখিয়ে দিলেন কোথায় খনন কার্য হয়েছিল। একটি নির্মীয়মান বাড়ি বা পোস্ট অফিসের পিছনে গেলাম আমরা। সেখানে কিছু খনন কার্য চালানো হয়েছিল নাকি। তবে একটা বাগান ছাড়া কিছুই নেই, সেভাবে কিছু বোঝাও যাচ্ছে না। শুনলাম পিছনের বাঁশবাগানে নাকি আরও কিছু খনন কার্য হয়েছিল। এবারে চললাম সেই বাঁশবাগানের দিকে। এই যে এই বাঁশবাগানে বেশ কিছু জায়গায় খনন কার্য চালানো হয়েছিল বলে স্থানীয় মানুষের বক্তব্য। তিলপি ও ধোসা গ্রামের অধিবাসীরা বিভিন্ন সময়ে মাটির তলা থেকে প্রাচীন পোড়ামাটির ইট এবং মূর্তি পেয়েছেন। সেই কারণে তারা প্রাচীন জনবসতি সম্পর্কে মোটামুটি অবগত। তবে গ্রাম দুটিতে কোনো সুউচ্চ ঢিবির উপস্থিতি নেই, যা মূলত বেশিরভাগ প্রাচীন জনবসতির ধ্বংসাবশেষে দেখা যায়। গ্রাম দুটিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক জরিপ, অন্বেষণ এবং খননের ফলে প্রাচীন জনবসতি সম্পর্কিত প্রমাণ পাওয়া গিয়েছিল। তিলপি গ্রাম থেকে প্রাপ্ত নমুনা অনুযায়ী মনে করা হয় 3য় শতাব্দীতে এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং পরবর্তীতে গ্রামটিতে কোনো মানব বসতির উপস্থিতি পাওয়া যায় না। তবে এরপরে 16তম বা 17তম শতাব্দীতে আবার এখানে মানব বসতি গড়ে ওঠে। এখান থেকে আবিষ্কৃত প্রত্নবস্তুগুলির মধ্যে রয়েছে কারুকার্য খচিত মৃৎপাত্র, শিলমোহর, ফলক, মূল্যবান পাথরের গয়না, মূর্তি, চীনামাটির বাসনপত্র ইত্যাদি। 2005 সাল থেকে 2007 সালের মধ্যে খনন করা হয়েছিল এখানে। সেখান থেকে জানা যায় গ্রাম দুটিতে মানব বসতির উপস্থিতি 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রসারিত ছিল। ঐতিহাসিকগণের অনুমান অনুসারে এই স্থানটি পিয়ালি এবং বিদ্যাধরী নদীর মাধ্যমে চন্দ্রকেতু গড়ের সঙ্গে জলপথে সংযুক্ত ছিল। এই বাঁশবাগানে অবশ্য সেভাবে কিছুই দেখার নেই। তবে স্থানীয় ছেলেরা আমায় সাহায্য না করলে
এই জায়গাও খুঁজে পাওয়া খুব দুষ্কর হতো আমার পক্ষে। তাদের ধন্যবাদ দিয়ে এবার বিদায় নিলাম তিলপি থেকে। আবার টোটো নিয়ে আমি ফিরে চলেছি ধোসার দিকে। তিলপির প্রত্নস্থল দেখে এবার চলে এসেছি মিলন মন্দিরের সামনে। তিলপি থেকে আসার পথেই পড়ল। ধোসা থেকে দক্ষিণ বারাসাত যাওয়ার পথে চন্দনেশ্বর গ্রামে এই মন্দির বড় রাস্তার ধারেই। এবারে চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই বুঝলাম এখানে একাধিক মন্দির রয়েছে। প্রথমে নজরে পড়ে পাশাপাশি দুটি মন্দির, একটিতে আছেন মহাদেব, অপরটি রাধা কৃষ্ণের। মন্দিরের গায়ে থাকা একটি ফলক থেকে জানা গেল এই মন্দির স্থাপন করেছেন স্থানীয় ব্যবসায়ী উদয় চাঁদ নাইয়া এবং তার স্ত্রী ভারতী নাইয়া। এই মন্দিরের পিছনেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির, সেটি বেশ বড়সড়। ভিতরে মা অন্নপূর্ণার বিগ্রহ, পাশে ভিক্ষাপাত্র হাতে শিব। সুন্দর রং করা এই মন্দিরগুলি দেখতে ভালোই লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন চত্বর। এখানে মন্দিরের পাশাপাশি স্কুল আছে, চলে অন্যান্য নানান সামাজিক কর্মকাণ্ড। এবারে বেরোলাম মন্দিরের পিছনের দরজা দিয়ে। এপাশে এসেই দেখলাম একটা সুন্দর পরিবেশ। একদিকে সবুজ ধানের ক্ষেত, তার ওপাশে ছোট্ট একটা পুকুর। দূরে ওপাশ দিয়ে বইছে পিয়ালি নদী। পুকুরের এই ঘাটটি আমার খুব পছন্দ হলো। একটু সময় এখানে বসা যেতেই পারে। পুকুরের পাশ দিয়েই বাঁধানো পথ চলে গিয়েছে নদীর ঘাটের দিকে। ভারী মনোরম সেই পথ। এবারে এগোলাম সেই পথ ধরেই। এসেছি অন্নপূর্ণা ঘাটে। ঘাটের বুকেও একটা লাল সুদৃশ্য তোরণ। তার ওপাশে শান বাঁধানো লাল ঘাটটি দেখে আমার যে কি পছন্দ হলো। ঘাটের নিচ দিয়ে বয়ে গিয়েছে শান্ত পিয়ালি। সবুজে মোড়া নির্জন নিরিবিলি পরিবেশ, এক কথায় অসাধারণ। এখানে বসে মনে হচ্ছিল এখানেই থেকে যাই অনেকক্ষণ। বিভোর হয়ে দেখি নদীর অপরূপ শোভা। ঘাটের পাশে আবার একটা ছোট্ট শিব মন্দিরও আছে। তার পাশ দিয়েও নদী দেখা যায় ভালোই।
ফিরতে ইচ্ছে করছিল না এখান থেকে, কিন্তু এখনও ঘোরা বাকি আছে যে, অগত্যা ফিরতেই হয়। ঘাট থেকে ফেরার পথে পাশে তাকাতেই দেখলাম একটা ছোট্ট ক্ষেত। কৌতূহল হতেই গিয়ে দেখি ড্রাগন ফলের বাগান। সদ্য ধরে আছে কচি কচি ড্রাগন ফল। কি মিষ্টি লাগছে দেখতে। কিছুক্ষণ ড্রাগন ফ্রুটের ছবি টবি তুলে এবারে দেখলাম বেলা বাড়ছে। না, সত্যি বেরোতে হবে এখান থেকে এবার। মিলন মন্দির থেকে সামান্য দূরে ধোসা বাজারের দিকে যেতেই নজরে পড়ল দূরে গলির মধ্যে আরও একটা মন্দির। দেখলাম যখন, একটু সেদিকে যেতেই হয়। কাছে গিয়ে দেখলাম এটি তারামা এবং শিবের মন্দির, তবে এটি এখন বন্ধ। আশপাশে থাকা মানুষজন জানালেন এই মন্দির নাকি এখন অধিকাংশ সময়ে বন্ধই থাকে। তবুও বাইরে থেকে একটু দেখে নেওয়া হলো এই ছিমছাম সুদৃশ্য মন্দিরটিকে। মন্দির দেখে আবার চলে এসেছি ধোসা বাজারে। ধোসায় বড় হাট বসে, বিশেষ করে সপ্তাহে একদিন এখানে পায়রা বেচা কেনার হাট হয়। তাই এই অঞ্চলে ধোসা হাট নামে পরিচিত এই বাজার। এখান থেকে সামান্য ভিতরে ঢুকবো এবার। ধোসা বাজার মোড়ের পাশ ঘেঁষে একটা গলি ঢুকে গিয়েছে, সেই পথেই আছে ধোসার সেই প্রত্নস্থল। আমিও ধরে নিয়েছি সেই রাস্তা। এখান থেকে সামান্য এগিয়ে চোখে পড়ল দুটি বট গাছ, তার সামনেই একটা ছোট্ট মাঠ। শুনলাম এটাই সেই প্রত্নস্থল। ছোট্ট ফুটবল মাঠ, কিন্তু মাটি বা ঘাস দিয়ে তৈরি সমতল ভূমির মতো নয়। এই ছোট মাঠের পৃষ্ঠটি বেশ অসম এবং মাটি ভাঙা ইটের টুকরো দিয়ে পূর্ণ। এটাই ধোসার সেই প্রত্নতাত্ত্বিক স্থান। স্থানীয়দের কাছে শুনছিলাম তিলপির মতোই এই মাঠ এবং তার আশপাশে খনন করা হয়েছিল এবং বেশ কিছু নিদর্শন খুঁজে পাওয়ার পর সেই খনন স্থান বন্ধ করে দেওয়া হয়। তিলপির মতো এখানেও প্রচুর পোড়ামাটির ইট আবিষ্কৃত হয়েছিল, যা এটিকে প্রায় নিশ্চিত করে তোলে যে এটি কোনো পূর্ববর্তী মঠ বা স্তূপের ধ্বংসাবশেষ। 2005 সাল থেকে 2007 সালের মধ্যে এই খনন কাজ পরিচালিত হয়েছিল এবং খননকালে সেই দলটি প্রচুর পরিমাণে পোড়ামাটির এবং ধাতব বস্তু উদ্ধার করেছিল। এই বস্তুগুলি ছাড়া এখানে আর কোনো কাঠামোর উপস্থিতি কিন্তু দেখা যায়নি। প্রত্নতাত্ত্বিকরা দাবি করেন যে প্রত্নস্থলের প্রথম সংস্কৃতি পর্যায়টি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 1ম শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল। তবে প্রত্নস্থল থেকে গুপ্ত যুগের নমুনা সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে। এখানে কোনো প্রকার নগর বৈশিষ্ট্য বা দুর্গের উপস্থিতি পাওয়া যায়নি। ফলে এই প্রত্নস্থল গ্রামীণ এবং কৃষিভিত্তিক মানব বসতির ইঙ্গিত বহন করে। ধোসা গ্রামে এই প্রাচীন ভবন কাঠামোকেই প্রত্নতাত্ত্বিকরা বৌদ্ধ স্তূপ হিসেবে উল্লেখ করেছেন, যা ফা হিয়েনে বর্ণনায় উল্লেখিত বৌদ্ধ স্তূপের সঙ্গে মিলে যায়। তিলপি এবং ধোসা প্রত্নস্থল হিসেবে কিন্তু আমায় বেশ হতাশ করেছে। আসলে এত প্রাচীন সভ্যতা, এত বছরের পুরনো এত সম্পদ, বহু প্রাচীন জিনিসপত্র পাওয়া গিয়েছে, এখান থেকে সামগ্রী পাওয়া গিয়েছে। এই যে জায়গাটা এখন রয়েছে আমরা ধোসার সেই প্রত্নক্ষেত্র, সেখানে এই যে প্রাচীরের মতো অংশ, এটা শুনলাম নাকি আগে অনেক উঁচু ছিল, বড় ছিল। ক্রমশ স্থানীয় মানুষজন এই ইটগুলো সরিয়ে নিয়ে গেছেন,
অনেকে এসে বিভিন্নভাবে নিয়ে গেছেন, কেউ বিক্রি করে দিয়েছেন, যা কোনোভাবে আস্তে আস্তে এটা এখন মাটির সঙ্গে মিশে গিয়ে একটা খেলার মাঠে তৈরি হয়ে যাচ্ছে। তো একটা প্রত্নক্ষেত্র খেলার মাঠ হয়ে গেল, এটা আমরা আশা করিনি। মানে এটা আরেকটু যত্ন করে হয়তো সরকার, যাই হোক, যে কোনো সংশ্লিষ্ট দপ্তর তারা রাখতেই পারতেন। ধোসা যদি আপনারা আসেন তাহলে এই প্রত্নক্ষেত্র হিসেবে এই জায়গাটাই আপনারা পাবেন। আরও কিছু জায়গায় খোঁড়াখুড়ি হয়েছিল, কিন্তু সেই জায়গাগুলোর অস্তিত্ব খুব সেভাবে নেই, সবই বুঝিয়ে দেওয়া হয়েছে। তিলপিত যেরকম আমরা দেখেছিলাম, একটু হতাশই করেছে আমাকে। কিন্তু এবার দেখি ধোসার প্রত্নক্ষেত্র আমরা দেখলাম, এবারে ধোসার প্রাকৃতিক সৌন্দর্য কেমন সেটা একটু ঘুরে ঘুরে দেখি, সেটা আমাদের হতাশ করে কিনা। তাহলে এই প্রত্নক্ষেত্র দেখে এবার যা হবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ধোসার। খননের সময় এখানে পাওয়া জিনিসগুলির বেশিরভাগই বেহালার রাজ্য প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এবার এখান থেকে রওনা দিলাম, ফিরে যাচ্ছি ধোসা বাজারের দিকে, দুই পুকুরের মধ্যে দিয়ে সেই সুন্দর পথ ধরে। মধ্যাহ্ন ভোজনটা এবার সেরে নেব এখানে। এখানে কিন্তু খুব বড় কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই, তার আশাও আমি করিনি। তবে ধোসা বাজারে কাজ চালানোর মতো ছোটোখাটো দু একটা ভাতের হোটেল অবশ্যই আছে। তারই একটিতে একটু ভাত, ডাল, মাছের ঝোল দিয়েই সেরে ফেলা হলো আজকের দুপুরের খাওয়া দাওয়া। আমি কিন্তু ভালোই খেলাম। শহর ছাড়িয়ে এবার যাব একটু প্রকৃতির খোঁজে, নির্জনে নিরিবিলি পিয়ালির সঙ্গে দেখা করতে। তবে তার আগে একটু চলে এসেছি পাশেই থাকা এই মিষ্টির দোকানে। ধোসা বাজারে যে কটি মিষ্টির দোকান দেখলাম তার মধ্যে এই দোকানটি ভালো শুনলাম, দেখা যাক। অনেক রকম মিষ্টি আছে, তবে ওদের মত অনুযায়ী দুটি মিষ্টি নেওয়া হলো, একটি চকোলেট সন্দেশ, অন্যটি স্পেশাল মালাই চমচম। দাম কিন্তু জায়গা আন্দাজে খুব একটা কম নয়। চকলেট সস দেওয়া সন্দেশটি 12 টাকা এবং স্পেশাল মালাই চমচম 15 টাকা পিস। খাওয়া হবে কিন্তু এখানে নয়, পিয়ালির ধারে কোনো নিরিবিলি সুন্দর জায়গায়। মিষ্টি কিনে এবারে চলে এসেছি কাছেই থাকা পিয়ালির ওপরে নতুন ব্রিজে। এই সেতুতে উঠে একটু চারপাশটা দেখবার চেষ্টা করছিলাম। এখান থেকে নদীর সৌন্দর্য ধরা দেয় বেশ মনোরম সুরে। সেতু থেকে নজরে এলো দূরে পিয়ালির সঙ্গে অন্য একটি নদীর মোহনা। দেখেই মনে হলো ওখানে একটু যেতেই হবে। জিজ্ঞাসা করে জানলাম প্রায় 1 কিলোমিটার দূরে 14 ফোকর বলে একটি লক গেট আছে, সেটা পার করে ওখানে যাওয়া যায়। এবার রওনা দিলাম সেই 14 ফোকরের দিকে। 14 ফোকর যাওয়ার পথেই পড়ল আরও একটি লক গেট, সেটি একটি ক্যানালের ওপরে। এই ক্যানালও ওই মোহনাতে গিয়ে মিলিত হয়েছে পিয়ালির সঙ্গে। এই লক গেটের পাশ দিয়ে একটা পায়ে চলা পথ, সবুজ ছায়াভরা ওই পথটা আমায় বেশ আকর্ষণ করছিল। এবার এগোলাম সেই সবুজ পথে, ক্যানালের ধার ঘেঁষে। এমন নিরিবিলি পথে হেঁটেও মজা, সঙ্গে প্রিয়জন থাকলে তো কথাই নেই। পথটা বেশ খানিকটা গিয়ে
ক্যানালের ধার ছেড়ে মাঠের মধ্যে নেমে গিয়েছে। সেই মাঠের সৌন্দর্যও এই বর্ষায় অসাধারণ। সবুজ ধানের ক্ষেত, চোখ জুড়িয়ে যায়, মন ভালো লাগায় ভরে যায়। এবারে এখান থেকে রওনা দিলাম 14 ফোকরের দিকে। এর মধ্যে আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। এই পথও বেশ নির্জন, পথের ধারে সবুজের ভরা সংসার, বর্ষায় ভরে থাকা ছোট বড় জলাশয় পূর্ণ যৌবনার রূপ। এসব দেখতে দেখতেই এগোচ্ছিলাম সামনে। চলে এসেছি 14 ফোকরে। এই এলাকাটা কিন্তু সত্যি খুব ভালো, চারপাশে প্রচুর গাছপালা। পিয়ালির ওপরে এই লক গেটটি, এখন বর্ষায় জল ছাড়া হচ্ছে। সব মিলিয়ে ভালোই লাগবে কিন্তু আপনাদের। এখান থেকে পিয়ালির নিজস্ব সৌন্দর্যকে আরও ভালো করে উপভোগ করা যায়। লক গেট পার করে একটা ইটভাটা, চলে এসেছি তার পাশে। একটি বিস্তীর্ণ তৃণভূমি, কেউ কোথাও নেই, শুধু দু একটি গরু ঘাস খাচ্ছে। এই তৃণভূমির দুপাশ দিয়ে বয়ে গিয়েছে দুই জলধারা, যা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে সামান্য আগে সেই মোহনাতে। পিয়ালি নদীর ধারে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছিল আমার। বৃষ্টির পরে আরও যেন ঝকঝক করছে চারিদিক। এবার মনে হলো মিষ্টিটা এখানেই খাওয়া যাক। বের করে ফেললাম মিষ্টির বাক্স। আগেই বলেছি দুটি মিষ্টি আছে, সেই দুটি খাওয়া হবে এখন। এই জায়গাটা কিন্তু চড়ুই ভাতির জন্য অসাধারণ। ধোসাহাটকে আমি একটু আন্ডার এস্টিমেট করেছিলাম। ধোসাহাট এত জনবহুল জায়গা সেটা আমার জানা ছিল না। আমিও বিভিন্ন জায়গায় ভিডিও টিডিও দেখার চেষ্টা করলাম বা একটু পড়াশোনা করার চেষ্টা করলাম, সে হয়তো কিছু পাওয়া যায় না, তো বুঝতে পারিনি। এসে দেখলাম ধোসাহাট গঞ্জ হিসেবে বেশ নামি, এখানে বেশ জনবহুল।
তো সেই জনবহুল বাজার এলাকা, সেখানে তো আমরা কিছু জিনিসপত্র দেখেছি। তারপরে এসেছি এই পাশের দিকে, একটু ধোসাঘাটের দক্ষিণ দিকে। এই পাশটায় কিন্তু অতটা ভিড় নেই, একেবারেই নিরিবিলি নির্জন। এই দেখতেই পাচ্ছেন, যদি আপনার মনে হয় আপনি প্রকৃতির মাঝে খাবেন, নিরিবিলিতে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবেন, তাহলে কিন্তু এই জায়গাটা দারুণ। আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে একদম প্রশস্ত একটা সবুজ মাঠ। ওই পাশে একটা ইয়ে আছে, ওই ইটভাটা আছে, কিন্তু ইটভাটা এখন চলছে না, সেটা বন্ধই দেখলাম, লোকজন নেই খুব একটা। তার এপাশে এই যে প্রশস্ত মাঠ, এর দুপাশে নদী, কিন্তু এই পাশে একটা নদী, ওপাশ দ্বারা নদী বয়ে যাচ্ছে, সামনে একটা মোহনাও আছে পরে, আমরা সেটা যাব। তো তার আগে একটু খাওয়া দাওয়া। এই আমরা তো নিয়েছি ওই মিষ্টির দোকান থেকে কাজল, সেখান থেকে নেওয়া হয়েছে সন্দেশ। সন্দেশটি খারাপ নয়, তো বললো চকো সন্দেশ, ওপরে সামান্য চকলেটের একটু লেয়ার দেওয়া আছে, কিন্তু তাহলেও মানে সন্দেশটা কিন্তু মানে খারাপ নয়, ভালো খেতে। আর একটা জিনিস ওদের বিশেষ করলো ওরা, ওদেরটাকে স্পেশাল, সেটা হচ্ছে এই মালাই চমচম স্পেশাল। এই স্পেশাল মালাই চমচমটা ওদের নাকি খুব বিখ্যাত। এটা একটু খেয়ে দেখতেই হয়। ঠিক সন্দেশের তুলনায় মিষ্টি কম, একটা গোলাপ জলের গন্ধ আছে এবং সেটা বেশ তীব্র গন্ধ। তো সেই জন্য এই তীব্র গোলাপ জলের গন্ধ আমি ভালোবাসি, কিন্তু এই তীব্র গন্ধের জন্য কিন্তু এটা এতটা টেস্টি লাগলো না খেতে, যতটা সন্দেশটা মনে হলো। কিন্তু এই জায়গাটা, এই পরিবেশটা অসাধারণ। এটা সত্যি আমার ভালো লাগছে এখানে দাঁড়িয়ে খেতে। সবসময় তো এরকম সুযোগ সবসময় পাওয়া যায় না, তো সেই সুযোগের সদ্ব্যবহারটা করেই ফেললাম। তাহলে খাওয়া দাওয়া করি, এরপরে মোহনার দিকে যাব একটু। পিয়ালী নদী পেরিয়ে এপাশে এসেছিলাম। এবারে মাঠের বাঁদিকে থাকা সেই জলধারার পাশে এসেছি। এটিও একটি খাল, তবে সুন্দর একটা নদীর মতোই দেখতে। এদিকেও নদীর ধারে সবুজ ঘাসের গালিচা। সেই মখমলি গালিচার পরে একটু পদচারণা তৃপ্তি দেবে সকলকেই, আমিও ব্যতিক্রম নই। এদিকটা খানিক সময় থেকে এবারে চলুন নদীর মোহনার দিকে যাই বরং। আমি তো যে কোনো জায়গায় গিয়েই একটু নির্জনতা খুঁজি, প্রকৃতির মাঝে একটু নিরিবিলি জায়গা খুঁজি। ধোসাহাটও ব্যতিক্রম নয়। ধোসাহাটের প্রথম দিকে একটু নিরাশ হয়েছিলাম, বাজারটা দেখে ভীষণ লোকজন, প্রচুর তার কাছাকাছি যে মন্দির টন্দির ছিল সেগুলো দেখে এই তো আমরা চলে এসেছি। এই সবুজ মাঠ তো আপনাদের দেখালাম, খাওয়া দাওয়া হলো। এরপরে এই মোহনার কাছে যাওয়ার জন্য আমি একটু করছি। মোহনাটা বেশ দূর আছে, একটু যেতে হবে হাঁটতে হাঁটতে, নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু আমাকে ভালো লেগেছে, মানে এইবার এসে আমার খুব সুন্দর লাগলো জায়গাটা। ওই নদীর ধারে ওই মন্দিরটা খুব সুন্দর লেগেছিল, ওটাও খুব ভালো জায়গা ছিল, ওখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি। তারপরে এসে এই যে এই পিয়ালির ধার দিয়ে এই যে হাঁটা সবুজ তৃণভূমির ওপর দিয়ে, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, এটা আমি উপভোগ করছি। আর হ্যাঁ, একটা জিনিস তো খেতে ভুলে গিয়েছিলাম তখন, সেটা একটু না খেলে কিন্তু হবে না। সেটা হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে তালের বড়া। আজকে জন্মাষ্টমী, বাড়ি থেকে গুছিয়ে তালের বড়া দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার কোনো দিনই কটা না ছিল না, তালের বড়াটা একটু খেতেই হবে। সঙ্গে নিয়ে তালের বড়া তখন মিস করে গিয়েছিলাম, দারুণ। নদীর ধারে সুন্দর তালের বড়া, গরম গরম যদিও নয়, গরম গরম তালের বড়া দারুণ লাগে খেতে, এটাও খারাপ নয়। তালের বড়া দিয়ে নদীর ধার দিয়ে হাঁটা, সব মিলিয়ে একদম জমে কুলফি। এই নির্জনতার উপভোগ করি। মোহনার ওখানটায় গিয়ে আপনাদের দেখাচ্ছি। মোহনার কাছাকাছি চলে এসেছি অনেকটা, তারপরে বাকি কথা মোহনার ওখানে গিয়ে হচ্ছে আপনাদের সঙ্গে। একটু হাঁটাহাঁটি হোক প্রকৃতির মাঝে।
মোহনার এখানে এসে ভারী ভালো লাগলো। দুটি নদীর মিলন সবসময়ই আমায় খুব আন্দোলিত করে। মনে হয় দুটি আলাদা নদী তাদের স্বতন্ত্র সত্তা নিয়েই কেমন ধরা দেয় একে অপরের বাহুডোরে। এ যেন ভালোবাসারই চিরন্তন বহিঃপ্রকাশ। এখানে তো দুটি নয়, একসঙ্গে তিনটি জলধারা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পিয়ালি, তার দুপাশ থেকে এসে মিশেছে দুটি খাল। এখানে অবশ্য একটু যেন ত্রিকোণ প্রেমের গল্প চলে এলো। তা হোক, সেটাও তো কম রহস্যময় নয়, কি বলুন? এখান থেকে এসে নতুন ব্রিজকে দেখা যাচ্ছে। ওখান থেকেই তো আমি এই জায়গাটা প্রথম দেখি এবং যথারীতি প্রেমে পড়ে যাই। মোহনার শোভা দেখতে দেখতেই হঠাৎ করে চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। বর্ষার এই এক মজা, এই রোদ তো এই বৃষ্টি। অন্য কেউ হলে বিরক্ত হতেন কিনা জানি না, তবে আমি তো খুব খুশি। মোহনার মুখে দাঁড়িয়ে বৃষ্টিস্নাত পিয়ালির রূপ দেখছিলাম বিভোর হয়ে। সে এক অনন্য, অসাধারণ, অনাস্বাদিত ভালো লাগা। বেশ কিছু সময় কাটিয়ে দিলাম এই মোহনা এবং সংলগ্ন অঞ্চলে। এবার অবশ্য রওনা দিলাম এখান থেকে। নদীর ধারে ঘাসের গালিচার উপর দিয়ে পিয়ালিকে পাশে রেখে ফিরে চলেছি আমি। আমার সঙ্গেই গুনগুনিয়ে চলেছে একটু আগের সেই ভালো লাগার অনুরণন। নদীর সে সবুজ মকমলি আবহ ছেড়ে আবার চলে এসেছি 14 ফোকরে। এবার আবার ফিরে চলা। রওনা দিলাম এখান থেকে। এদিক থেকে কিন্তু টোটো বা অটো যায়, আমি অবশ্য হেঁটেই ফিরছি। এখান থেকে ধোসা বাজারে যাব, তারপর সেখান থেকে ধরে নেব ফের গোচারণ যাওয়ার অটো। অবশেষে ধোসাহাট থেকে ধরে নিয়েছি গোচারণ যাওয়ার অটো। সারাদিনের নানান ধরনের সুখস্মৃতি এবং রাস্তার দুপাশে সবুজ অপরূপ প্রকৃতি মন ভালো করে তুলছিল। মিনিট 15-এর মধ্যেই আমি পৌঁছে যাব গোচারণ স্টেশনে। সেখান থেকে ধরে নেব শিয়ালদহের ট্রেন। চলে এসেছি স্টেশনে। বিকেলের গোচারণ স্টেশনে এখন বেশ মানুষের ভিড়। সারাদিনের কাজের শেষে ফিরতে চান সকলেই। আমিও ধরে নেব শিয়ালদহগামী লক্ষ্মীকান্তপুর লোকাল। এখান থেকে ঘণ্টাখানেক সময় লাগবে।
ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে আমার ট্রেন। বাকি কথা ট্রেনে উঠেই আপনাদের সঙ্গে বলছি। উঠে পড়েছি ট্রেনে। এবারে বলি ধোসাহাটে কিভাবে আসবেন আপনারা। ট্রেনে এলে আমার দেখানো পথেই আসতে পারেন। শিয়ালদহ এসে সেখান থেকে ধরে নিতে হবে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল। ট্রেন ধরে এসে সোজা গোচারণ স্টেশনে নামবেন। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই স্টেশনের পূর্ব দিক থেকে পাওয়া যায় ধোসাহাট যাওয়ার অটো। সেই অটো ধরে মিনিট 20 গেলেই ধোসা গ্রাম বা ধোসা বাজার। এছাড়াও গাড়িতে বা বাইকে এলে কলকাতা থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে চলে আসুন সোজা বারুইপুরে। সেখান থেকে বারুইপুর কুলপি রোড ধরে নিন। এই রাস্তা ধরে গোচারণ পর্যন্ত এসে সেখান থেকে ধরে নিন বাঁদিকে ধোসাহাটে যাওয়ার রাস্তা। ধোসাহাটে কিন্তু খাওয়া দাওয়া খুব উন্নত মানের কিছু পাবেন না, তবে ছোটোখাটো ভাতের হোটেল বা রোল চাউমিনের দোকান মিলে যাবে। খাওয়া দাওয়ার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, এখানে থাকার জায়গা তেমন নেই, থাকার তেমন দরকারও পড়ে না। একদিনে ভালোই ঘুরে যাওয়া যায়। প্রত্নস্থল হিসেবে ধোসাহাটের তেমন নাম না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও ধোসাহাটে কিন্তু একটা দিন দিব্যি ঘুরে যাওয়া যায়। আমার তো ভালোই লেগেছে। ইতিমধ্যে ঘন্টাখানেক পার। কথা বলতে বলতেই শিয়ালদা ঢুকছে আমার ট্রেন। ভালোই এলাম কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসছি সামনের পর্বে অন্য কোনো সুন্দর এক জায়গায় যাওয়া এবং খাওয়া নিয়ে। দেখা হচ্ছে সামনের বুধবারে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।